সকাল সকালে আবিদ বলতেছিল ওকে যাতে আমি চিনি দিয়ে পরোটা বানিয়ে দিই। আবিদের জন্য কিভাবে আমি শর্টকাটে পরোটা বানিয়ে দিলাম, তার পাশাপাশি আজ দুপুরে কী কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজেরটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবিদ সকালে বলতেছিল ও ভাত খাবে না, ওকে যাতে আমি পরোটা বানিয়ে দিই, তার জন্য আমি এখানে পরোটা বানাতে চলে আসলাম। আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়েছি, ময়দার সাথে চিনি এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে সুন্দরভাবে একদম পাতলা করে ডোটা বানিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন ডো দিয়ে আমি প্রথমে এক সাইড অপেক্ষা করব হওয়ার জন্য, যাতে এক সাইড নিচে দেওয়া হয়ে যায়। তারপর আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এটাকে পরোটার মতন ভেজে নিব। তেল ছাড়াও ভাজা যায়, তাহলে তেল ছাড়া রুটির মতন হবে, আর তেল দিলে একটু পরোটার মতন হবে, একটু ক্রিস্পি হবে খেতে। এজন্য আমি তেলটা দিয়েছিলাম যাতে একদম পরোটার মতন হয়। তারপর সুন্দরভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম। একদম কিন্তু পরোটার মতনই হয়েছিল। কেউ কি বলবে এটা আমি রুটির ডো বানিয়ে তারপর আমি রুটির পরোটা বানিয়েছিলাম। এটা একদম সহজ, এভাবে বানালে একদম নরম হয় খেতে আর অনেক বেশি ভালো লাগে। আর চিনি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে খেতে। আবিদকে খাইয়ে দেওয়ার পর তারপর আমিও খেতে বসেছিলাম। একদম সফট হয়েছিল। বাসায় কিছু তরকারি ছিল গতকালকের, তরকারি দিয়ে তারপর আমি খেয়েছিলাম। তরকারি দিয়েও ভালো লেগেছে খেতে, আবার তরকারি দিয়েও খেতে অনেক বেশি ভালো ছিল, আবার এমনি খালি খেতেও অনেক বেশি ভালো ছিল। আমার কাছে দোনোভাবেই ভালো লেগেছে। এভাবে কিন্তু শর্টকাটে সকালের নাস্তা বানিয়ে নিয়ে খাওয়াই যায়, কি বলেন আপনারা? তারপর অনেক মজা করে সকালে নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। তাসপিল আবিদ তো অনেক মজা করে খেয়েছিল। খেয়ে তো বললো আবিদ অনেক বেশি মজা হয়েছে খেতে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাদের বাসায় কিছু বেল ছিল, মানে কপ বেল, সেগুলো বলছিল আবিদকে বেলের ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু বেলগুলো কিন্তু একদম কাঁচা ছিল, ওকে কিভাবে বেলের ভর্তা বানিয়ে দিই বলুন? তারপরও ও অনেক বায়না করছিল ওকে যাতে বেলের ভর্তাটা বানিয়ে দিই। তারপর আর কি আর করা, একটা বেল ফাটিয়ে তারপর আমি সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। যেহেতু বাচ্চা মানুষ ঝাল খেতে পারবে না, এজন্য শুধু লবণ আর চিনি দিয়ে আমি বেলের ভর্তাটা বানিয়ে দিয়েছি। বেলের ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। আবির তো অনেক মজা করে বেলের ভর্তাটা খেয়ে নিল। তাসপিল আবির তো একদম কাড়াকাড়ি লেগে গেল বেলের ভর্তাটা খাওয়ার জন্য। তারপর খাওয়া-দাওয়ার পালা শেষ করে এখন দুপুরে রান্না-বান্না করতে হবে। তার জন্য কিন্তু বাবা সকাল সকালে আমাদের জমিনে গিয়েছিল, সেখান থেকে লাল শাক নিয়ে এসেছে। আজ দুপুরে লাল শাক রান্না করব রসুন দিয়ে। তার জন্য কিন্তু এখানে প্রথমে লাল শাকগুলো বেছে নেওয়া হয়েছিল, পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে এখন লাল শাকগুলো কেটে নিচ্ছিলাম আমি। সাথে কিন্তু আবার পেঁয়াজ, টমেটো, রসুন, সিম, ফুলকপি, আলু এসবও কেটে নিয়েছিলাম। আজ আবার দুপুরে রান্না করব শীতের সবজি দিয়ে মাছের তরকারি। যেমন সিম, ফুলকপি, টমেটো, আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। শীতের সময় কিন্তু এই সবজিগুলা দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেমন ধরুন আবার সিম, টমেটো, ফুলকপি সাথে বাঁধাকপি আবার গাজর, আলু দিয়ে একটি সবজি রান্না করলে ওই সবজিটা খেতে অনেক বেশি মজা হয়। রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। একদিন ভাবছি ট্রাই করে দেখব। আমি অনেক আগে রান্না করতাম, কিন্তু গ্রামে আসার পর এভাবে আর কখনো রান্না করিনি। কিন্তু ভাবছি একবার রান্না করব। যাই হোক, তারপর কিন্তু আমি এখানে সবকিছু কাটাকুটা করে নিয়েছি। সিম, ফুলকপি, আলু সবকিছু কেটে নিয়েছি। এখন সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্না বসানোর পালা শুধু এখন। রান্না করার আগে কিন্তু সবকিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। সবকিছু হাতের কাছে নিয়ে বসলে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করা যায়। প্রথমে আমি এখানে লাল শাকটা রান্না করে নেব, তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এখানে লাল শাকটা দিয়ে দিলাম। সাথে আবার পরিমাণ মতন করে লবণ দিয়েছি। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু লাল শাকের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। যে কোনো শাকই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়, সবুজ ভাবটা থাকে না। এজন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকি না কোনো শাকই রান্না করার ক্ষেত্রে। দেখতে দেখতে কিন্তু আমার লাল শাকটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। দেখুন লাল শাকের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। আর লাল শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তাসপিল আবি তো অনেক মজা করে লাল শাক দিয়ে দুপুরে ভাত খেয়েছিল। লাল শাকটা রান্না করা হয়ে গেলে আমি একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে মাছের তরকারিটা রান্না করে নেব। তার জন্য কিন্তু প্রথমে আমি মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, তারপর তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি একটু ভালোভাবে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। সবগুলো মাছই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আজ বেশিরভাগ মাছের মাথা ছিল। তাসপিল আবার মাছের মাথা খেতে অনেক বেশি পছন্দ করে, আমার বাবাও মাছের মাথাটা খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য মাছের মাথা আজ অনেকগুলো নেওয়া হয়েছিল রান্না করার জন্য।
তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে রাখলাম। তারপর আমি যেই সিম, ফুলকপি, আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম তাতে আমি কিছু পরিমাণ পানি দিয়ে একটু ভাপ দিয়ে নেব, যাতে তরকারিটা তাড়াতাড়ি করে রান্না করা হয়ে যায়। এজন্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি নামিয়ে রেখেছি। এখন তরকারিটা রান্না করার পালা। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন করে পানি দেব, সব ধরনের মশলা দেওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে দেখতে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু একদম বেশি উঠেছে উপরে। তারপর সিদ্ধ করে রাখা তরকারিটা দিয়ে দিলাম। সাথে আবার আমি ফুলকপির ডাঁটাটা নিয়েছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম। সাথে আমি টমেটো দিয়েছি অনেকগুলা। এখন ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নেব, যাতে তরকারির ভিতরে সব ধরনের মশলাগুলো যায়। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এর মাঝে কিন্তু আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে নিচের দিকে না লেগে যায়। তারপর দেখতে দেখতে আমার তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন কষানোর পর তরকারির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর কষানোর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল মাশাআল্লাহ। আর সবগুলো তরকারি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি, সাথে আবার ভাজা মাছগুলো দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। আজ আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য আর ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারিনি তরকারিতে। কিন্তু শীতের সবজিতে ধনিয়া পাতা ব্যবহার করলে তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর আসে। আজ আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য আর দিতে পারলাম না। তারপর কিন্তু এভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, খারাপ কিন্তু হয়নি। দেখতে দেখতে আমার মাছের তরকারিটা কিন্তু প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। দেখুন মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তাসপিল তো খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে, কারণ তাসপিল ফুলকপি খেতে অনেক বেশি পছন্দ করে। ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। দুপুরে খাবারটা খেয়ে বলল মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি, নামাজ পড়ে আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো প্রথমে লাল শাক দিয়ে ভাত খাবো, তার জন্য এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভাতটাকে মেখে তারপর লাল শাক দিয়ে মেখেছিলাম। লাল শাক দিয়ে মাখার পর দেখুন ভাতের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লাল টুকটুকে হয়ে গেছে কালারটা। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।